তাদের নেত্রীকে মুক্ত করার জন্য তারা একটা বালু ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই। সেদিন ওই বালু ভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল। আমাদের অনেক বন্ধুদেরকে আমরা আবার সেই পূর্বতন রাজনৈতিক বন্দোবস্তের করাল গ্রাসে তাদেরকে নিমজ্জিত থাকতে দেখছি। আমরা এই রাজনীতিবিদদের চেহারায় তখন দেখেছিলাম তারা আমাদেরকে আশাহত করেছিল, আশান্বিত করেছিল, আমাদেরকে বলেছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ফ্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের এই অবসান আমরা ঘটাবো। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের স্লোগান, কথা, রমরমা বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করে রাজপথ কাঁপিয়েছিল। তখন জনগণ তাদের উপরে আশা রেখেছিল, কিন্তু আমরা দেখেছি তারা যখনই জুলাই পরিবর্তন হয়েছে সেই জায়গায় রিপ্লেস হয়ে একই রকম চাঁদাবাজি, টেন্ডারবাজি, আন্তঃকন্দলে নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করা। এই ঢাকায় মিটফোর্ডের সামনে বর্বরচিত ইতিহাসের সাক্ষী তারা হয়েছে, যেখানে আইয়ামে জাহেলিয়াতের মতো পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হয়েছে। সাদা না দেওয়ার কারণে ধরে ধরে জবাই করে হত্যা করার ঘটনা জুলাই পরবর্তী আমরা দেখেছি। অপরাধীদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি থানা ঘেরাও করা হয়েছে, থানাও ঘেরাও করে পুলিশকে জিম্মি করে সে অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আমরা এজন্য তো দাঁড়িয়ে থেকে জীবন দেয় নাই আমাদের শহীদের ভাইয়েরা, আমাদের মায়েরা তাদের সন্তান এজন্য হারায় নেই। তাদের শুধু নির্বাচন আর ক্ষমতার পালাবদলের জন্য, একটা পরিবর্তনের জন্য আমরা যে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারা দেখেছে শুধুমাত্র লুটপাট করা। সেই বর্গীরা আবার যেন আমাদের দেশে ফেরত এসেছে। চারিদিকে অস্ত্রের মোহরা, সন্ত্রাসের ঝনঝনানি দিয়ে আমাদেরকে প্রকম্পিত করে দমিয়ে দিতে চায়। প্রচন্ড হিংসা বিদ্বেষ মনে নিয়ে বলে যে ওই মার্কা ছাড়া অন্য কাউকে আর ঢুকতে দেবে না নাকি ভোট কেন্দ্রগুলোতে। আমরা তাদের এই হুঙ্কার দেখে লজ্জা পাই, কারণ নিকট অতীতে আমরা দেখেছি তাদের নেত্রীকে মুক্ত করার জন্য তারা একটা বালু ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই। সেদিন ওই বালু ভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল। তাদের কোনো ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই। বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক 15 বছরের আন্দোলনে কোথায় ছিলা। যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে গুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে 31% গুমের ঘটনা। একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে 31% গুম করা হয়েছে। আর তোমাদের রাজনৈতিক দল, সকল দল, অঙ্গ সংগঠন মিলে 35% গুমের ঘটনা ঘটেছে। তারপরেও তোমরা দেখো না 15 বছর আমরা কোথায় ছিলাম। আফসুস হয় তাদের। তারা নানা ধরনের ন্যারেটিভ, বস্তা বসা, সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদগুলো লুটে পুটে খেতে চায়, এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায়, এদেশের সুপ্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায়। আমরা তাদের বলছি ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে, একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায়। এই কথাগুলো এখনো জলজ্যান্ত অবস্থায় রয়েছে। শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, জমিন এখনো সিক্ত হয়ে আছে। এমতো অবস্থায় আবার ভোট চুরি করার পায়তারা করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোনো বর্গীর দেশ নয়, এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। যেই বাংলাদেশে ফ্যাসিবাদ তার আস্তানা গেড়েছিল, বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কোন রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের সে এককভাবে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করতে পারে নাই। সুতরাং দেশের স্বার্থে যুবক শ্রেণী, ছাত্র যুবারা আবার জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমরা অনুরোধ জানাই, আমাদের বাংলাদেশকে এক অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ হিসেবে গড়ে তোলা হয়েছে 54 বছরে। আমাদের সমসাময়িক সময়ে এই পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে, সেখান থেকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এই বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে 6,44,000 কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাফি করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের 1 বছরের বাজেটের সমান টাকাগুলো এখান থেকে ঋণ খেলাফি করে এক একটা বড় বড় গ্রুপ, যেটা সরকারের তোষামোদী গ্রুপগুলো, সেখান থেকে লোপাট করে নিয়ে চলে গেছে।
এদেশ থেকে $240 বিলিয়ন পাচার করা হয়েছে। এদেশের মানুষ এখনো পর্যন্ত 1/3 মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। 6,20,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। বাংলাদেশের 54 বছর পরে এসে আমাদেরকে এই সমীক্ষাগুলো দেখতে হচ্ছে। ঢাকা সিটি আজ বিশাল এক মেগা সিটিতে পরিণত হয়েছে, যেখানে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে মেগা সিটি এখন পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই সিটিতে এসে বাসা বাঁধছে। ভাল্লারেবল সিটিতে পরিণত হয়েছে, মানুষের থাকার উপযোগী নয়। বাংলাদেশের বায়ু দূষণ, ঢাকা সিটির বায়ু দূষণ, শব্দ দূষণ এখন মানুষের জীবন যাপনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। যে কোনো ধরনের ভয়ানক ভূমিকম্প, 6.5 রিক্টার স্কেলের ভূমিকম্প যদি এই ঢাকা সিটিতে হয়, তাহলে এখানে যে ক্ষয়ক্ষতি হবে তার উদ্ধার কার্য পরিচালনা করতে অন্তত বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা রয়েছে, এই সক্ষমতায় 10 থেকে 15 বছর সময় প্রয়োজন হবে। লক্ষ লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে পারে এই আশঙ্কা করা হয়েছে। তাহলে এই আশঙ্কা তো আজকে একদিনে তৈরি হয় নাই। কেন এই ঢাকা সিটিকে প্ল্যান্ড হয়ে তো গড়ে তোলা হলো না? কি কারণে এটাকে সবচেয়ে নোংরা একটা শহরে, পৃথিবীর সবচেয়ে নোংরা একটা শহরে পরিণত করা হলো? কাদের স্বার্থে? কাদের স্বার্থে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হয় নাই? কাদের স্বার্থে অর্থনৈতিক হাবগুলো ডিসেন্ট্রালাইজ করা হয়নি? কি কারণে মানুষের কর্মসংস্থানগুলো পুরো বাংলাদেশ ব্যাপী বিস্তৃত করা হয়নি? কি কারণে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করা হয় নাই? কি কারণে যুব শ্রেণীকে কর্মসংস্থানের মতো উপযোগী করে বিদেশে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয় নাই? এগুলো আমাদের মনে প্রশ্নের উদ্বেগ ঘটিয়েছে। ঢাকা সিটিকে এই ভালনারেবল সিচুয়েশন তৈরি করে এদেশের এক কুক্ষিগত রাজনৈতিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা তারা কায়েম করে এই বাংলাদেশের মানুষকে তাদের হস্তগত করে রেখেছে, দারিদ্র করে তাদের পেছনে পেছনে ঘোরানোর জন্য এক পরাজিত অর্থনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে তারা এনে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এক নতুন সূর্যোদয়ের আহ্বান জানাচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, এসো গড়ি একসাথে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে বর্তমান বাংলাদেশের যুব শ্রেণীকে জাগ্রত হতে হবে। যুব শ্রেণীর ব্যাপারে কবি বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। যৌবনের গানে কবি কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন, আমি অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি নিহিত থাকে। যুবকরা যদি জেগে না যায়, অন্ধকার যখন আসে আলোক উদ্ভাসিত করার জন্য তারা যদি জেগে না যায়, আবার আমাবস্যার ঘোরতর অন্ধকার তাদেরকে ছেয়ে রাখবে, যে আমাবস্যা থেকে জাতিকে মুক্তি করার জন্য হয়তো আরো সহস্রাধিক জীবন দিতে হতে পারে। সুতরাং যদি সতর্ক এখন আমরা না হই, সক্ষমভাবে যদি এখন মোকাবেলা করতে আমরা দাঁড়িয়ে না যাই, তাহলে সামনে এমন ঘোরতর অন্ধকার আমাদেরকে আবার নিবিষ্ট করে রাখতে পারে, যা থেকে পরিত্রাণ পাওয়া এ জাতির জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাই, এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এখন সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রয়াস চালাতে হবে। প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে গিয়ে বলতে হবে, বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মাদক সমস্যা। আমাদের যুব শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদকের করাল গ্রাস থেকে জাতিকে যদি মুক্ত দিতে হয়, তাহলে সৎ ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করার জন্য ক্যাম্পেইন করতে হবে। সাদাবাজ মুক্ত একটি বাংলাদেশ যদি করতে চাই, এবারের ভোট হবে সাদাবাজির বিরুদ্ধে তরুণ সমাজের দাঁড়িয়ে থাকা এক বিপ্লবী স্লোগান। সুতরাং সেই বিপ্লবের দিকে আপনাদেরকে আহ্বান জানাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দল রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কিপান ভীম রণভূমে রণিবে না, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি যখন উৎপীড়িতের ক্রন্দল রোল এই জমিন থেকে মিটিয়ে দিতে পারবো, তখনই আমার যৌবনের সার্থকতা এখানে প্রমাণিত হবে। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যুব সম্প্রদায়কে আমি নতুন বাংলাদেশের দিকে আহ্বান জানানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৬ সংসদীয় আসন কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে এসে
আমাদেরকে আলোকিত করেছেন, সম্মানিত করেছেন। 90-এর বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবলকে যারা জনপ্রিয় করে তুলেছিলেন, যার নেতৃত্বে আমাদের কায়সার হামিদ ভাই, যিনি অনেক ব্যস্ততার ভিতরে 2বার আজকে এখানে এসেছেন, আমি অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। উপস্থিত হয়েছেন আমাদের দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন, শহীদদের গর্বিত আমাদের পিতৃবর্গ, যারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, যারা সামনে থাকলে আমরা সকল দুর্যোগ ভয় মোকাবেলা করে সম্মুখ পানে এগিয়ে যাওয়ার সাহস দেখি। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নির্যাতিত ছাত্র নেতা, বুয়েটে যাকে রক্তাক্ত করা হয়েছিল, থেতলে দেওয়া হয়েছিল, আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। উপস্থিত রয়েছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যারা সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে মাঠে যারা নেতৃত্ব দিয়েছিল, শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, মা বোনেরা, যারা দীর্ঘদিন খেলা করে এই দুপকুলার মাঠকে এবং আমাদেরকে প্রাণবন্ত করে রেখেছেন, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, যুব সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা ঢাকা 6কে, পুরান ঢাকাকে পরিবর্তন করে আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে চাই ইনশাআল্লাহ। বিগত 54 বছরে এই পুরান ঢাকার মানুষ উন্নয়ন বঞ্চিত, এই পুরান ঢাকার মানুষ সুবিধা বঞ্চিত, এই পুরান ঢাকার মানুষ সরকারের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যারা বিগত সময়সমূহে ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু জনগণের কল্যাণ করেন নাই। তারা আমাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করতে পারেন নাই, তারা আমাদের জন্য আইটি পার্ক তৈরি করতে পারেন নাই, তারা আমাদের জন্য বাণিজ্য কেন্দ্র তৈরি করে ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার তৈরি করতে পারেন নাই। তারা যেটা করতে পেরেছেন সেটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, লুটপাট। তাই আজকে ঢাকা 6-এর প্রত্যেকটি আবাল বৃদ্ধ বনিতা আজকে বলছে, চায়ের দোকানে, বন্দরে, ঘাটে, সমস্ত জায়গায় সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। আমি যখন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, প্রতিটা মানুষ একটি কথাই বলছেন আমাদেরকে, মান্নান ভাই, ভোট আমরা দাড়িপাল্লাই দিব ইনশাআল্লাহ, কিন্তু একটা
পরিকল্পনা আপনাদেরকে নিতে হবে। সেই পরিকল্পনা হচ্ছে অন্যায় করে, কেন্দ্র দখল করে, ভোট জালিয়াতি করে যেন আমাদের বিজয় ছিনিয়ে নিতে না পারে, সেই জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমি এই হাজার হাজার তরুণকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের জুনায়েদ, আমাদের আনাসরা মাত্র 13-14 বছর, 15 বছরের কিশোর, যারা চিঠি লেখে, যারা ব্যাংকের টাকা ভেঙ্গে টাকা নিয়ে এই চাংখারপুলে যে পুলিশকে মোকাবেলা করেছিল, তাদের মতন আমরা যদি আগামী দিনে ঢাকা 6-এর মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আবার ডাক আসে, আমরা কি বের হতে পারবো? ইনশাআল্লাহ আমরা জীবন দিব, আমরা জীবন দিব, কিন্তু আমাদের কারোর ভোটাধিকার হরণ করতে আমরা দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। কাজেই আমি সম্মানিত ঢাকা 6-এর অধিবাসীদেরকে বলতে চাই, যারা আজকে ষড়যন্ত্র করছে, যারা জনগণের ভোটাধিকার নিয়ে মাস্তানদেরকে সংগ্রহ করছে, যারা অস্ত্রবাজদেরকে সংগ্রহ করছে, যারা কিশোর গাংদেরকে সংগ্রহ করছে, যারা মাদক কারবারিদেরকে সাথে নিয়ে আগামীর নির্বাচন করতে চায়, তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে দিন। এই খেলায় কি লাল কার্ড, হলুদ কার্ড আছে না? সব ফুটবলে লাল কার্ড আছে। যদি ভালো খেলতে না পারেন, 5ই আগস্টের পরে যেভাবে খেলা শুরু করেছেন, জনগণ লাল কার্ড দেখাতে শুরু করে দিয়েছে। কাজেই মা বোনদেরকে বলবো, আসুন সকল ভয়ভীতি ছাড়িয়ে আমরা ঢাকা 6কে একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশকে, ঢাকা 6কে আমরা মডেল করবো ইনশাআল্লাহ। ঢাকা 6-এ আমরা মাদককে না বলে দেব, ঢাকা 6কে চাঁদাবাজকে আমরা গুড বাই বলে দেব। ঢাকা 6-এ আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। ঢাকা 6-এ নাগরিক অধিকার আমরা নিশ্চিত করব, গ্যাস সমস্যার সমাধান করব, এবং খাস মহলের নামে যে সমস্ত জমির খাজনা নেওয়া হচ্ছে না, সেগুলোর সমাধান আমরা করব। আমরা যানজট মুক্ত করব, আমরা যানজট মুক্ত করে এই ঢাকা 6কে বসবাসযোগ্য নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। সেই কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, পরামর্শ চাই। আজকে আমার হৃদয়টা ভরে গেছে, আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। শহীদ জুনায়েদের পিতা এবং শহীদ পরিবার যেভাবে আমাদের জন্য দোয়া করছেন, সত্যিই এই শহীদদের রক্ত আমরা ধারণ করতে পেরেছি। আমরা এই শহীদদের রক্তের প্রতিদান দিতে চাই। আমাদের ব্যালটের মাধ্যম দিয়ে আগামী দিনে এই শহীদের রক্তের ঋণ আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ। আমাদের ব্যালট কথা বলবে ইনশাআল্লাহ। আমি সমস্ত শহীদ পরিবারকে সাক্ষী রেখে আমি এই ওয়াদা করছি, আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন, আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, জুলুম হবে না ইনশাআল্লাহ। আমরা জনগণের প্রতিটা টাকার বরাদ্দের হিসাব আমরা বিজয়ী হলে আমরা জনসম্মুখে প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হলে মসজিদ ভিত্তিক আমরা আমাদের কার্যক্রম পরিচালনার মাধ্যম দিয়ে মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, সিভিল সোসাইটিকে অ্যাকোমোডেট করে আগামী দিনে ঢাকা 6কে আমরা একটি রোল মডেলে পরিণত করব ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাঠ তৈরি থেকে শুরু করে নিয়ে মিডিয়ার ভাইয়েরা, সবার যাদের নাম বলতে পারছি আর যাদের নাম বলতে পারছি না, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি, আপনারা দেখেছেন আজকের এই খেলায় যে ব্যতিক্রমী পুরস্কার ছিল, একটি গরু এবং খাসি। এই যারা পুরস্কার পেয়েছে
তারা আগেই বলেছিলেন এবং দাওয়াত দিয়ে রেখেছিলেন যে আজকে সেই গরু এবং খাসি দিয়ে আপনাদেরকে খাওয়াবেন। সেই দাওয়াত আপনাদেরকে ওই খেলোয়াড়দের পক্ষ থেকে আমি পৌঁছে দিলাম। সঙ্গত কারণে গরুটা এবং খাসিটা মাগরিবের পরে জবাই করা হয়েছে। সেই দাওয়াতের রান্না প্রস্তুত হওয়ার পথে, রান্না চলমান আছে। আমাদের পুরস্কার বিতরণের পরে আপনারা আবার একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা ফিরে যাব এবং সেই ফাঁকে আমাদের প্যাকেট রেডি হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ স্বল্প সময়ের ভিতরে আপনাদের হাতে খাবারের প্যাকেট দেওয়ার মাধ্যম দিয়ে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করার জন্য আহ্বান করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।